আমরা আজকে একটা কুইজের সেশন করতে চলেছি। যারা আমাকে চেনেন না তাদেরকে বলে রাখি আমি শাশ্বতী। তো এখানে অনেকে জুমে আছেন, কেউ কেউ ইউটিউব লাইভেও রয়েছেন। যার যেখানে সুবিধে, কোনো অসুবিধা নেই। যদিও আমি সবাইকে আপাতত মিউটই রেখেছি, কারণ আননেসেসারি একটা ইকো তৈরি হয়। বাট আমরা পরে যেটা করবো, প্রোগ্রামটা চলতে চলতে আপনাদের কোশ্চেনও নেব এবং অ্যান্সারও করবো, ঠিক আছে? এবং পরেও আমরা একটা কোশ্চেন আনসার সেশনও রাখছি, ঠিক আছে? তো আমি একটু একটু করে এগোই যে আমাদের এই কুইন ব্যাপারটা কি। কুইন কুকওয়্যার এটা একটা রান্না করার বাসন। তো এখানে বেসিক্যালি বাজার চলতি বাসনের থেকে এটার পার্থক্যটা কোথায়? মেইনলি বাজার চলতি যে বাসনগুলো দিয়ে আমরা সাধারণত রান্না করে থাকি সেগুলো সাধারণত অ্যালুমিনিয়ামের হয়। এবার অ্যালুমিনিয়ামের হওয়ার ফলে সুবিধাটা কি হয়? অ্যালুমিনিয়াম সস্তা, অ্যালুমিনিয়াম খুব হালকা হয় এবং অ্যালুমিনিয়াম খুব ভালো কিন্তু তাপ পরিবহন করে। ফলে কি হয়? রান্না করতে খুব সুবিধা হয়। কিন্তু তাহলে তো অ্যালুমিনিয়ামই ভালো ছিল। তো অ্যালুমিনিয়াম এই কারণে ভালো নয়, অ্যালুমিনিয়ামের প্রচুর হেলথ হ্যাজার্ড আছে। কারণ বিশেষ করে অ্যালুমিনিয়াম যদি খুব ভালো করে ভেবে দেখা যায় যে কত বছর হলো আমরা লাস্ট অ্যালুমিনিয়াম পেয়েছি, তার আগে কিন্তু এত পরিমাণ লাইফস্টাইল ডিসঅর্ডার ছিল না, যেটা গত কিছু দশকে এসছে। দেখা গেছে যে অ্যালুমিনিয়ামের অনেকগুলো সমস্যার মধ্যে একটা বিরাট বড় সমস্যা হচ্ছে অ্যালুমিনিয়াম কিন্তু কন্টিনিউয়াসলি লিচিং হয়, অর্থাৎ রান্না করতে করতে অ্যালুমিনিয়ামের ক্ষয় হয়। সেটা আপনার খাবারের মাধ্যমে আপনার কিন্তু শরীরে, আপনার আমার শরীরে যায়। খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের কড়াই বা একটা হাঁড়ি বা একটা যে কোনো বাসন যেদিন কিনছেন সেদিন তার ওজন করবেন এবং এভরি 6 মাস সেটার আবার ওজন করবেন, দেখবেন ওটার ওজন কিন্তু কমছে। তাহলে এই অ্যালুমিনিয়ামটা কোথায় যাচ্ছে? আমাদের শরীরে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে, যখন অ্যালুমিনিয়ামের কোনো বাসনে রান্না বান্না করা হয় তখন কিন্তু সেটার সাথে খাবারের একটা রিয়াকশন এবং যার ফলে খাবারে কিন্তু টক্সিসিটি তৈরি হতে পারে। তো এইরকম নানা রকম কারণের জন্য অ্যালুমিনিয়ামের থেকে আমরা সমস্যা হয় বলে অ্যালুমিনিয়ামের বাসনে আমরা রান্না করতে মানা করি। তাহলে কি করব? আচ্ছা, আরেকটা জিনিস বলি। অ্যালুমিনিয়ামের পর যেটা বিগত প্রায় কয়েক দশক ধরে খুব পপুলার হয়েছে আমাদের সবার ফ্যামিলিতেই, সেটা হচ্ছে আমাদের ননস্টিক কুকওয়্যার। কেন না? একটা প্রচলিত ধারণা আছে যে তেল কম খাবো, সেটা ভুলও নয়। তো এই যে ননস্টিক কুকওয়্যার, এটার আবার সমস্যা কি? এখানে অ্যালুমিনিয়ামের বাসনের উপরই একটা টেফলনের কোটিং থাকে। ফলে কি হয়? কিছুদিনের মধ্যে টেফলন কোটিংটা আস্তে আস্তে উঠতে শুরু করে এবং তারপর কিন্তু টেফলন প্লাস অ্যালুমিনিয়াম দুটোই আমরা কিন্তু খাবারের মাধ্যমে খেয়ে থাকি। তাহলে আমাদের সলিউশনটা হচ্ছে যে আমাদের এই যে বাসনটা, এটা স্টিল দিয়ে তৈরি, স্টেনলেস স্টিল। আর কিরকম স্টেনলেস স্টিল? পিওর স্টেনলেস স্টিল, যেটা কিনা অপারেশন করার সময় যেটাকে ডক্টর স্টিল বলা হয়, অপারেটিং ইকুইপমেন্ট যে স্টিল দিয়ে তৈরি করা হয় সেই স্টেনলেস স্টিল। এবার স্টিলের সুবিধে কি? স্টিলের সুবিধে একটা হচ্ছে, যেগুলো অ্যালুমিনিয়ামের অসুবিধা সেগুলো কোনোটাই এখানে নেই। হেলথ হ্যাজার্ডস নেই, কোনো রকম ভাবে এখানে কিন্তু খাবারের সাথে রিয়াকশন হবে না। তাহলে সবাই তো স্টিল দিয়ে বানাতেই পারে, কিন্তু স্টিলের কতগুলো সমস্যা আছে। স্টিল কস্টলি, স্টিল ভারী, কিন্তু স্টিলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্টিল কিন্তু তাপ পরিবহন করতে ভালো পারে না বলে স্টিলে রান্না করা খুব অসুবিধা। ওই জন্য স্টিলের বাসনে খাওয়া দাওয়া করা যায় কিন্তু রান্না করা অসুবিধা। তাহলে আমরা এখানে স্টিল নিয়ে এলাম কেন? কারণ আমরা স্টিল এনেছি এই কারণে, আপনি যখন এই বাসনের এই অংশটা দেখতে পাচ্ছেন এটা স্টিল, পেছনটা স্টিল, কিন্তু এর মাঝে দুটো স্টিলের লেয়ারের মাঝে রয়েছে কিন্তু কার্বন স্টিল বলে একটা জিনিস, যেটা কিন্তু মারাত্মক হিট পরিবহন করে। ফলে যখন আমরা রান্না করব তখন এই যে ঢাকনাটা যখন আমি বন্ধ করে দিচ্ছি, বিশেষ করে যদি খুব ভালো করে কেউ খেয়াল করেন, এইখানে একটা খাঁজ আছে, এই খাঁজের মধ্যে ঢাকনাটা খুব সুন্দর করে ফিট হয়ে যায়। এই অবস্থায় যদি আমরা বন্ধ করে দিই তখন কিন্তু এটা কিন্তু প্রেসার কুকারের মতো পুরো এয়ার টাইট হয়ে গেল তাও নয়, অথচ এর ভেতরে কিন্তু যেটা হবে যে পুরো যে এয়ারটা থাকবে সেই এয়ারটা গরম হয়ে রান্নাটা কিন্তু তৈরি হবে এবং ইকুয়ালি ওপর থেকে নিচ থেকে চারিদিক থেকে কিন্তু সমানভাবে হিটটা লাগবে। তো সেটার জন্য আসুন আমরা একটা ডেমো করতে করতে আমরা কথা বলি, তাহলে আমাদের কাজটাও এগিয়ে থাকবে। আমি ইন্ডাকশনটা অন করে দিলাম। তো ভালো কথা, এখানে অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কি খালি ইন্ডাকশনেই রান্না করবো? না, আপনি গ্যাসেও রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা ইন্ডাকশন এবং গ্যাস দুটোতেই খুব সুন্দরভাবে রান্না করা যায়। ওকে, তো আমি একটু এখানে দেখে নিই, ইন্ডাকশনটা অন করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে ইন্ডাকশন এক একজনের এক এক রকম, আমি ইন্ডাকশনটাকে একটু কমিয়ে দেব, কারণ আমরা অলওয়েজ রান্নাটা শুরু করব মিডিয়াম হিটে
এবং তারপর কিন্তু সেটাকে আমরা আরো সিমে নিয়ে চলে যাব। এইখানে আমি একটা ডিম সেদ্ধ করে আপনাদের দেখাবো। এবার ডিম সেদ্ধ করতে গেলে কি দরকার, আমার এই বাসনটাতে কিন্তু কোনো জল নেই, দেখুন শুকনো। তো ডিম সেদ্ধ করতে গেলে কি দরকার, ডেফিনেটলি জলের মধ্যে ডিমটা চুপতে হবে। আমি এখানে ডিমটা রাখলাম এবং এখানে একটু নামমাত্র জল দিলাম, জাস্ট 1-2 চামচ মতো আমি জল দিয়ে দিলাম, যাতে ডিমটা একটু চুপবে না, জাস্ট একটা হালকা স্টিম তৈরি হবে। হতে থাক, আমরা কথা বলতে থাকি। তো ডিমটা কিন্তু সেদ্ধ হচ্ছে। কিভাবে সেটা সম্ভব, ওই যে বলেছি এই যে জল থেকে যে স্টিমটা তৈরি হবে, এয়ারটা গরম হবে ভেতরে, এইটাই কিন্তু ইকুয়ালি ডিমটাকে চার দিক থেকে কিন্তু গরম করবে। আচ্ছা বাই দ্য ওয়ে আমরা দেখিনি এখন টাইমটা কটা, এখন বাজে বোধহয় 7টা, আমার কাছে এই ঘড়িতে হ্যাঁ 7টা 7। ওকে, আমরা 7টা 11 4 মিনিট ডিমটাকে সেদ্ধ করব, তারপরে কিন্তু আমরা সরিয়ে রেখে দেবো, ঠিক আছে? তো তাতে কিন্তু ডিমটা পুরো সেদ্ধ হয়ে যাবে। ঠিক 7টা 11তে আমাকে একটু মনে করিয়ে দিও কেউ। ওকে, তো যেটা বলছিলাম যে এইখানে কিন্তু কি কি আছে একটু দেখে নিই। এইটা যেটাতে ডিম সেদ্ধটা হচ্ছে এটাকে আমরা বলি সসপ্যান। ওকে, এছাড়াও রয়েছে আমাদের সটে প্যান। সটে প্যানের সঙ্গে সসপ্যানের পার্থক্যটা কি, সটে প্যানে আবার বটমে তলায় আরো দুটো লেয়ার এক্সট্রা আছে। এখানে যেমন 3টে লেয়ার, ওখানে কিন্তু আবার রয়েছে 5টা লেয়ার। ঠিক আছে, কি রয়েছে না, স্টিল, কার্বন স্টিল, अगेन স্টিল, অ্যালুমিনিয়াম, দেন স্টিল। এই যে বললে অ্যালুমিনিয়াম ভালো না, হ্যাঁ আমি তো বলেছি, কিন্তু অ্যালুমিনিয়াম তো এখানে আপনার খাবারের ডিরেক্টলি আসছে না। প্রথম কথা, যে অংশটা খাবারের ডিরেক্টলি আসছে সেটা স্টিল, তারপর রয়েছে কার্বন স্টিল, তারপরে अगेन স্টিল, তারপর অ্যালুমিনিয়াম, দেন স্টিল। কেন এটা করা হচ্ছে, আচ্ছা দেখুন, এটা বলতে বলতে আরেকটা জিনিস দেখাই, যদি কেউ ভালো করে খেয়াল করেন, এইখানে হালকা করে একটা চারদিকে একটা কিন্তু জলে দেখুন আস্তে করে ঢাকনাটা নড়ছে, ধোয়া বেরোচ্ছে, নড়ছে। এইটার ইন্ডিকেশন হচ্ছে আমাকে এবার তাপমাত্রাটা আরো কমিয়ে দিতে হবে। আমি এটাকে একদম লোয়েস্টে নিয়ে চলে গেলাম, ঠিক আছে? যে নিয়ে গেলাম সঙ্গে সঙ্গে কিন্তু আবার ঢকঢক করাটা বন্ধ হয়ে, এই জিনিসটাকে বলা হয় ভাইটাল লক। ঠিক আছে, ভাইটাল লকে কি বলে, ভাইটাল লক বলছে যে আপনি যখন, এখানে তো আমি ডিম সেদ্ধ করছি, ঠিক আছে, এটা যদি ধরুন আমি কিছু সবজি সেদ্ধ করতাম, তাহলে সবজির যে নিজস্ব নিউট্রিশনটা সেইটা কিন্তু কোনোভাবেই ও বেরোতে দিত না। দেখুন এখানে আরো ও বলছে টেম্পারেচার কমাও, কিন্তু আমার এখানে আর টেম্পারেচার কমানো যাচ্ছে না। সেক্ষেত্রে আমি কিছুক্ষণের জন্য এটাকে বন্ধ রেখে আবার অন করতে পারি, এটা একটা করতে পারি, ঠিক আছে, কারণ যতক্ষণ রান্না করবে আবার কিছুক্ষণ বাদে আমি করতে পারি, এইভাবে আমরা কাজটা করতে পারি, ঠিক আছে? তো এইখানে কিন্তু আমি যে বন্ধ করে দিয়েছি, এখনো কিন্তু ভেতরে কিন্তু রান্না হচ্ছে, কারণ ও কিন্তু প্রচুর পরিমাণে তাপ তৈরি করে নিয়েছে। আমরা আবার একটুখানি অন করে দিই, টেম্পারেচারটাকে কমিয়ে দিই, ঠিক আছে, দেখা যাক আরো কিছুক্ষণ রান্না হোক, ঠিক আছে? এই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন প্রচন্ড ভাবে আমার আওয়াজ করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো ডিমটার ভেতরে রান্না হচ্ছে। এইবার আরো কিছু কিছু জিনিস আপনাদের দেখাই। এটা গেল সসপ্যান, এটা গেল হচ্ছে আপনার সটে প্যান। আচ্ছা সসপ্যানে আমরা কি করব, নাম শুনে বুঝতে পারছেন যে কোনো ঝোল, ডাল, তরকারি এই জাতীয় জিনিসপত্র করব। আমাদের সটে প্যান বা ফ্রাই প্যান নিয়ে কি করব, যে কোনো ভাজা ভুজি করতে পারি, যা ইচ্ছে করতে পারি। আর এছাড়া রয়েছে আমাদের এই কুইনের এটা 5 পিস সেট। এখানে রয়েছে একটা বড় স্টক পট বা ডেকচি টাইপের জিনিস, এখানে ভাত, বেশি করে মাংস, ডাল, হ্যাঁ এসব ডেকচিতে যা যা জিনিস, বা অনেকটা হয়তো খিচুড়ি বানাবো, পায়েস বানাবো, দুধটা জ্বালিয়ে জল দিয়ে কমাতে হবে, তো সেটা, ঠিক আছে? এখানে 5 পিস কেন বলছে, তার কারণ এখানে 3টে এরকম পট রয়েছে আর দুটো ঢাকনা আছে। কেন দুটো ঢাকনা, কারণ একটা ঢাকনা দুটোর মধ্যে সেট হয়েছে। আপনি চাইলে আলাদা করে কিনতেও পারেন, কিন্তু এক্সট্রা দামের জন্য, কারণ সবসময় তো সবকটা একসাথে ইউজ হচ্ছে না, সেই হিসাবে এখানে দুটো ঢাকনা দেওয়া হচ্ছে। ওকে, আর এছাড়াও আমাদের এইটা হচ্ছে কিন্তু একটা টোটাল সেট। আর এছাড়াও আমাদের একটা কড়াই রয়েছে, কড়াই, এটাকে ওক বলা হয়, ঠিক আছে? এটা আমি একটু দেখাই, এইটা কিন্তু 7 লেয়ার, এটা একটা বড় কড়াই, এটা আলাদা করে কিনতে পাওয়া যায়, একদমই আলাদা করে কিনতে পাওয়া যায়, ঠিক আছে? 7 লেয়ার, এটা বেশ বড় সাইজ। যাদের এই 5 পিস সেটটা আছে তারপর তারা ওকটা কিনতেই পারে। এটাতে প্রচুর বেশি মাংস, বিরিয়ানি এখানেও বানানো যাবে ছোট করে অল্প করে, কিন্তু এইখানে যেমন
আপনার বেশি করে যদি কিছু রান্না করতে চান সেগুলো করা যাবে। এইখানে আরো দুটো জিনিস দেওয়া আছে, এটা একটু দেখিয়ে দিই। এখানে একটা এরকম একটা র‍্যাক আছে, এই র‍্যাকটার মধ্যে র‍্যাকটা রেখে আপনি তলায় একটা কিছু রান্না করছেন, র‍্যাকটা রেখে তার উপরে আপনি আরেকটা রান্না কিন্তু প্যারালাল করতে পারেন। যেমন ধরুন বাড়িতে ইলিশ মাছ হচ্ছে, আপনি হয়তো লাউ আর ইলিশ মাছের মাথা দিয়ে করবেন, আপনি হয়তো তলায় লাউ ইলিশ মাছের মাথা দিয়ে করছেন, উপরে র‍্যাকটা রেখে উপরে ভাপা ইলিশটা করবেন। এটা কিন্তু একসাথে করা যায়, ঠিক আছে? ওকে। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস এখানে রয়েছে, সেটা আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এখানে একটা লোটাস র‍্যাক বলে। যদি ভাবুন বাড়িতে লুচি ভাজছেন, ফিশ ফিঙ্গার করছেন, চপ বানাচ্ছেন, তাহলে আপনি এখানে তেল নিয়ে ভাজাভুজি করতে করতে ভাজাগুলো তুলে তুলে এই লোটাস র‍্যাকের উপর সাজিয়ে এরকম করে রেখে দিতে পারেন। গরমও থাকবে, এক্সট্রা অয়েলটা কিন্তু ঝরে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ওক, এটা আলাদা করে কিনতে পাওয়া যায়। আমি আজকে ওকে কিছু রান্না দেখাবো না অন ফার্স্ট ডে, আমি নেক্সট ডেফিনেটলি আপনাদেরকে ওকে স্ট্যাক কুকিং যেটাকে বলে, মানে একসঙ্গে দুটো রান্না, এরকম ডেফিনেটলি একদিন দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা আসে, এটা আমাদের কি 7:11 বেজে গেছে, তাহলে আমরা এটা বন্ধ করে দেবো। ওকে, আমরা তাহলে বন্ধ করে রেখে দেবো। ওকে, ডিমটা নিজে নিজে সেদ্ধ হবে। ওকে, তো যেটা বলছিলাম যে কি বলে আমাদের হ্যাঁ, তেলের ভাজাভুজি প্রসঙ্গে মাথায় এলো যে আমরা কিন্তু চাইলে এই বাসনগুলোতে অয়েল ফ্রি ওয়েতেও রান্না করতে পারি, তেল ছাড়াও করা যায়। এই যে নন স্টিকের কথা বলছিলাম না, আসুন আপনাদেরকে এটা সরিয়ে রেখে আমি একটু নন স্টিকের কনসেপ্টটা দেখাই। এই বাসনটাকে কিন্তু আরামসে আমরা নন স্টিক করে ফেলতে পারি। কিভাবে করব? আমি আবার আমাদের সটে প্যানটা এখানে দিলাম, সটে প্যানটা একটু হালকা গরম হোক, ততক্ষণ আমি একটা কাজ করব, আমি একটু রান্নার তেল নিয়ে নেব। জাস্ট তেলটা আমি এখানে একটু ব্রাশে করে তেলটাকে হালকা করে লাগিয়ে নেব, এটাকে ননস্টিক বানানোর জন্য। এবং একবারই তেলটা নেব। প্যারালালি আমি একটা কাজ করি, এটা একটু গরম হতে থাকুক, ঢাকনাটা দিয়ে দিই, তাহলে নিজে নিজে গরম হোক। ততক্ষণ আমি একটা বাটির মধ্যে আরেকটা ডিম একটু ফেটিয়ে নিই, একটু নুন দিয়ে দিই। আর বেশি কিছু করছি না, খালি এখানে কাউকে অমলেট খাওয়াতেও পারবো না, লোভনীয় করে লাভ নেই। একটু নুন খালি দিয়ে দিলাম, আর কিছুই দিলাম না। আপনি চাইলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা যা যা দেওয়া করতেই পারেন। দেখা যাক এটা ননস্টিক হয়েছে কিনা বোঝার জন্য একটু আগে দিয়ে নেব। যদি এটা আচ্ছা, ভালো কথা, এই বাসনে কিন্তু অলওয়েজ চেষ্টা করবেন টেফলন কোটেড বা হাতা খুন্তি ইউজ করার, বা এরকম কাঠের জিনিস ইউজ করার, ঠিক আছে? একদম ননস্টিক হয়ে গেছে, সুন্দর এগুলো উঠে যাচ্ছে, দেখুন একদম দেখতেই পাচ্ছেন হয়তো, ঠিক আছে? এবার আমি যেটা করছি, আমি একটু ডিমের অমলেট বেশি করে দিয়ে হালকা করে ঢাকা দিয়ে দিলাম, আর আঁচটা কমিয়ে দিলাম। এবার এটা হতে থাকুক। এই যে আমরা তেল দিয়েছি, এই একই তেল দেওয়াতে কিন্তু এটা অটোমেটিক আমরা যত ইচ্ছে আমরা কিন্তু ডিমের অমলেট ভাজতে পারি। এটা খালি ডিমের অমলেট বলে নয়, আপনি প্যানকেক বা যে কোনো ধরনের পিঠে টাইপের জিনিস সেগুলো কিন্তু আমরা করতে পারি। আর একটু তো এটা হতে থাকুক। আরো কিছু জিনিস বলি, যে অনেকের ধারণা যে বোধহয় তেল না দিলে রান্নার টেস্ট ভালো হবে না, এটা কিন্তু একদম ভুল ধারণা। আর রান্নার টেস্ট কিন্তু অ্যাকচুয়ালি তেলের উপর ডিপেন্ড করে না, রান্নার টেস্ট ডিপেন্ড করে রান্নার ইনগ্রেডিয়েন্ট, রান্নার প্রপার কুকিং, তারপরে হচ্ছে আপনার তার মধ্যে যে আমরা মশলাগুলো ইউজ করেছি, এই সব কিছুর উপর। ওকে, তো এবার দেখা যাক ডিমের অমলেটটা কি গল্প দাঁড়ালো।
আপনারা দেখতে পাচ্ছেন ডিমের অমলেটটা কিভাবে উঠে এলো, একদম ননস্টিক হয়ে গেছে, ভাবাই যায় না যে এটা এইভাবে ননস্টিক হয়ে। আমি এখানে একটা প্লেটে করে সবটা তুলে রাখি। আর তেল দিচ্ছি না, এর মধ্যেই কিন্তু আমি বাকি ডিমটুকু দিয়ে দিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম যে যেমন ধরুন আপনি চিকেন রান্না করছেন, মাটন রান্না করছেন, আমি একদিন ইচ্ছে আছে আপনাদেরকে মাটন রান্না করে দেখানোর। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে আমরা ওখানে আননেসেসারি তেল খরচা করি, কারণ কি ওগুলোতে এত তেল আছে নিজেদের যে ওখানে তেল দেওয়ার কোনো মানেই হয় না। জাস্ট তাহলে কি করবেন, দেখুন সবচেয়ে আরেকটা বড় কথা বলি, যেটা আমার মনে হয় কুইনের কি কি গুণ। নাম্বার 1 তো হেলথ হ্যাজার্ডস নেই। নাম্বার 2 অসম্ভব পরিমাণ গ্যাস খরচা কম লাগে, কারণ আপনি সারাটা রান্নায় কিন্তু স্টিমে করছেন, মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছেন। 70% রান্না হয়ে গেলে আপনি বন্ধ করে 30%, যেমন পোলাও, আমি একদিন পোলাও করে আপনাদের দেখাবো। পোলাও কিন্তু আমরা হয়তো 50% রান্না করে বাকিটা কিন্তু দমেই রেখে দেবো, এটা অটোমেটিক রান্না হবে, খরচা পিছিয়ে গেল আপনার গ্যাসে, তেল খরচা প্রচুর কমে যাচ্ছে। আর সবচেয়ে যেটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে যে ইনভলভমেন্ট কম। চিকেনটাকে সবকিছু করে মাখিয়ে দেখুন এরকম ভাবে উঠে গেল, পাল্টে দিলাম, কোনো তেল নেই, তেল ছাড়া ডিমের অমলেট, কোনো ক্ষতি নেই। ডিমের ন্যাচারাল ফ্যাট আপনার কোনো ক্ষতি করে না, কিন্তু ডিমের অমলেটে যখন এক গাদা তেল ঢালি আমরা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ক্ষতি করে। ন্যাচারালি আপনি যে ফ্যাটটা খাচ্ছেন সেটা কিন্তু কোনোভাবেই আপনার ক্ষতি করে না। আর সবচেয়ে মজার কি ব্যাপার বলুন তো, এক ফোঁটা কিন্তু আমার কোথাও কিছু লাগেনি। দেখুন আমার বাসনটা কিন্তু পরিষ্কার, কারণ তেল নেই বলে আর কোথাও কিছু লাগেনি বলে, তার মানে আপনি কিন্তু ননস্টিকের পুরো, আর একটা ননস্টিক কিনে আপনি কত বছর ইউজ করবেন, 6 মাস বাদে থেকে খারাপ হতে শুরু করে। এইটা আপনার মিনিমাম 30 বছরের ওয়ারেন্টি কিন্তু কোম্পানি দিচ্ছে, এবং যারা কিনেছে তারা বলে 1961 এটা প্রথম, মানে ভারতবর্ষে নয় গ্লোবাল মার্কেটে আসে, এবং আজ অবধি 1961 যারা কিনেছে, মানে কত বছর, 60 বছরেরও বেশি, তাদের বাড়িতে নাকি অ্যাজ ইট ইজ আছে। এবার আমার বাড়িতে তো 3 বছর হলো আছে, এখনো অবধি দেখুন অ্যাজ ইট ইজই আছে, একটা দাগও নেই, কিচ্ছু নেই, কারণ কিচ্ছু হয় না, হালকা আছে রান্না করি, পড়ে না। আর যদি কোনো কারণে রান্না করতে কিন্তু হয়তো ভুলে গেছেন, একটু বেশি আছে রান্না করে ফেলেছেন, একটু পুড়ে গেছে, একদম চিন্তা করবেন না, যেটা করবেন একটু জল দিয়ে জলটা গরম করে দেবেন, দিয়ে হালকা হাতে করে একটুখানি এই একটু ঘষে দেবেন, এইটা দিয়ে খুন্তিটা দিয়ে, পাটের খুন্তি দিয়ে, কোনো ধারালো জিনিস দিয়ে ঘষবেন না, ওকে। দেখবেন একদম এই গরম জলটাতে উঠে গেছে। আর কখনো বহুদিন রাঁধতে রাঁধতে যদি দেখেন একটা লালচে ছোপ এসে যাচ্ছে হালকা, তখন একটুখানি ওর মধ্যে একটুখানি এলসি আর লেবুর রস দিয়ে একটু ওটাকে জল দিয়ে একটু ফুটিয়ে নেবেন, দেখবেন আবার কিন্তু ওই শাইনটা ব্যাক করে এসেছে। ঠিক আছে, আমি এটাকে একটু হালকা ধুয়ে নিই, এরপরে আপনাদেরকে একটা রান্না করে আমি দেখাবো। আর সবসময় মাথায় রাখবেন, ধোয়ার সময় কিন্তু আমরা অলওয়েজ ডিশ ড্রপ ইউজ করবো, ডিশ ড্রপ ছাড়া কিন্তু আমরা কিচ্ছু ইউজ করবো না। এখনো কি গরম দেখুন, কোনো ব্যাপারই না, জাস্ট ডিশ ড্রপে একটু হালকা করে ফুলিয়ে দিয়ে দিলাম, ওকে, একদম পরিষ্কার। এবার আমরা একটা চলুন রান্না, একটা কমপ্লিট মিল রান্না করে দেখাবো আজকে, কমপ্লিট মিল, ওকে। সেটা কিরকম দেখা যায়, কাকে বলে কমপ্লিট মিল? কুইনও বলা হবে, কুইনের সাথে সাথে একটুখানি নিউট্রিশন নিয়ে কথা হবে। একটা কমপ্লিট মিলকে আমরা তখনই একটা মিলকে কমপ্লিট মিল বলবো যখন সেই মিলটাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, অল দ্য এসেনশিয়াল ভিটামিনস, মিনারেলস, ফাইটোফ্যাক্টরস মানে কালার্স, ওকে, নাটস, কেন ফর গুড ফ্যাট, ওকে, আমরা কিন্তু তার মধ্যে পাচ্ছি। তো
এই জন্য সবসময় চেষ্টা করবেন যখনই আপনি ব্রেকফাস্ট বানাবেন বা লাঞ্চ বানাবেন বা ডিনার বানাবেন, তখন অনেক কোর্স এই যে আমরা বানাই তাতে হয়তো অনেকটা সময় যায়, কিন্তু অ্যাকচুয়ালি উদ্দেশ্য থাকে হচ্ছে অনেক পদের মাধ্যমে ফ্যামিলিকে সবকটা নিউট্রিশন দেব। কিন্তু আজকের যুগে দেখুন কারোর কাছে সেই সময়ও নেই, প্রচন্ড ব্যস্ত আমরা, তারপরে আমাদের কাছে কুইনের মতো একটা ইউটেন্সিল রয়েছে। কুইন কিন্তু হেলদি খালি নয়, অসম্ভব টেস্টি খাবার বানায়। আমি আপনাদের খাওয়াতে পারছি না, ডেফিনেটলি আর 2-3 মাসের মধ্যে আমরা সব নর্মালি চলে আসবো, তখন ডেফিনেটলি আমাদের বাড়িতে আবার প্রোগ্রাম হবে, আপনারা আসবেন, আপনাদের ওখানে প্রোগ্রাম হবে, আমরা প্রত্যেকে কিন্তু রান্না করে খাবো। তো সেই জন্য এখন আমরা এইভাবে আপাতত ডিজিটালি আপনাদেরকে সব শেখাচ্ছি। তো সেখানে কিন্তু অসম্ভব টেস্টি রান্না। এবং সবচেয়ে বড় কথা, এই যে একটা ভুল ধারণা যে প্রচন্ড তেল মশলা না হলে হবে না, মশলা দিন, মশলাতে কোনো আপত্তি নেই। দেখুন কিভাবে মশলাটা দেবেন, ধরুন আমি অন করলাম, একটু গরম হতে দিচ্ছি, এবার আমি একটু সুজি বানাবো, সুজি পোলাও টাইপের বানাবো। ওকে, এবার সুজি পোলাও বানাতে গিয়ে যেটা প্রথম আমাদের কি করতে হয়, আমাদেরকে সুজিটাকে একটু রোস্ট করে নিতে হয়। এবার সুজিটা রোস্ট করতে গিয়ে আমরা কন্টিনিউয়াস নাড়তে থাকি। তো সুজিটা রোস্ট করতে গিয়ে যে কন্টিনিউয়াস নাড়তে থাকা, সেইটা এখানে কিন্তু প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? তার কারণ হচ্ছে এইখানে যদি ইকুয়ালি হিটটা ডিস্ট্রিবিউটেড হয়, সেজন্য আমি কি করব, প্রথমে একটু মিডিয়াম আঁচে দিয়ে দেবো, দিয়ে আমি সুজিটা এর মধ্যে দিয়ে দেবো। আমি একটা কাপে করে সুজিটা একটু মেপে নিয়েছি, ঠিক আছে? আপনি আপনার পছন্দ মতো যতটা দরকার, কারণ আমার বাড়িতে এরপরে সুজিটা খাওয়ার কেউ নেই বলে, আপনারা সবাই এলে আমি প্রচুর সুজি বানাতাম, এরপরে তো আমি আমাকেই খেতে হবে, তো বা বড় যে কিরিটি খাবে, সেজন্য আমি একটু অল্প করে সুজি নিয়েছি। এবং এর সঙ্গে আমি একটুখানি নাটস রোস্ট করে নিচ্ছি, ঠিক আছে? আমার কাছে একটু কাজু কিশমিশ আছে, আমি একসঙ্গে কাজু কিশমিশটা একটু রোস্ট করে নিচ্ছি, আলাদা করে কিছু করছি না। আমি এখান থেকে একটু হাতা নিয়ে নিচ্ছি, আমি এটাকে একটুখানি নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ এটা ইকুয়ালি কিন্তু এবার রোস্ট হবে। আমাকে বিশাল কিন্তু এটা নিয়ে কিছু একটা ভাবতে হবে না, ও আরামসে রোস্ট হোক, ততক্ষণ আমরা ডিমের অমলেটটাকে সরিয়ে রাখি। ওকে, তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি একটু কালারস এর জন্য, আমি নানা রকমের সবজি নিয়ে নিয়েছি, একটু মশলাও নিয়েছি, গরম মশলা নিয়েছি, হ্যাঁ। কিন্তু আমি যেটা নিইনি সেটা হচ্ছে আমি তেল নিই। ঠিকই, সুজি রান্না করবে, কোনো তেল টেল দেবে না, হ্যাঁ দিতে পারেন আপনি শেষে যদি মনে করেন যে আপনি একটুখানি ইয়ে করবেন, একটু ঘি দিয়ে নেবেন নামানোর সময়, ঘি ইজ আ গুড ফ্যাট, ঠিক আছে? আপনি চাইলে সেটা দিতেই পারেন, আপনি একটু ঘি দিয়ে করে নিতেই পারেন, ঠিক আছে? তো আমি একটুখানি রেখে দিই, মোটামুটি কিছুক্ষণ থাক। সুজিটা কিন্তু নিজে নিজে রোস্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে নাটসটাও রোস্ট হচ্ছে। তাহলে কি দেখা গেল, সুজি থেকে আমি কার্বস পাচ্ছি, কার্বোহাইড্রেট পাচ্ছি, আমি নাটস থেকে গুড ফ্যাট পাচ্ছি, আমি এখানে অনেক রকমের সবজি নিয়েছি, সেখান থেকে ভিটামিনস, মিনারেলস, ফাইটোফ্যাক্টর পাচ্ছি, সুজি থেকেও কিন্তু আমি ভিটামিন মিনারেলস পাচ্ছি। এইবার প্রোটিন কিন্তু সর্বত্র আছে, সব জায়গায়। দেখুন আজকে ভেজিটেবলের মধ্যেও কিন্তু হালকা অল্প বিস্তর প্রোটিন আছে, বাট এটাকে আরেকটু যদি প্রোটিন রিচ করতে হয়, তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা একটু প্রোটিন পাউডারের, হ্যাঁ সুজির মধ্যে প্রোটিন পাউডার, ওয়াই নট, আমরা একটু সুজির মধ্যে প্রোটিন পাউডার মেশাতেই পারি, ঠিক আছে? তো আমি যখন সুজিটা বানাবো, আমি যেটা করব, সুজিটাতে যে জলটা ইউজ করব, তার মধ্যে আমি একটুখানি প্রোটিন পাউডার মিশিয়ে রেখে দিতে পারি। তো সুজিতে আমি যে জলটা ইউজ করব, মোটামুটি সুজি যতটা নিয়েছিলাম তার 1.5 গুণ মতো আমি জল নিয়ে নিচ্ছি একটা বাটিতে করে। এবার ডিপেন্ড করছে, আপনি যদি ঝরঝরে সুজি খেতে বেশি ভালোবাসেন, আপনি সুজিটাকে আরেকটু সেভাবে নিতে পারেন। দেখুন এখন অবধি কিন্তু সুজি হালকা একটা রং আসছে, এখনো সেভাবে গন্ধটা আরেকটু বেরোবে, আরেকটু রোস্ট হবে সুজিটা, ঠিক আছে? আমি ততক্ষণ একটুখানি প্রোটিন পাউডার জলের মধ্যে মিশিয়ে রাখবো। প্রোটিন পাউডার, আমাদের এই প্রোটিন পাউডারটার মধ্যে কিন্তু 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, ঠিক আছে? এবার বুঝে প্রোটিন পাউডারটা দেবেন। আমার এখানে যেহেতু সুজির পরিমাণ খুব কম, আমি 1/2 চামচের মতো প্রোটিন পাউডার নিলাম। যদি আপনি অনেকটা বানান, আপনি আরামসে 1 চামচ 1 চামচ 2 চামচ অব্দি প্রোটিন পাউডার ইউজ করতে পারেন। এটাকে আমি একটুখানি ভালো করে গুলে জলের সাথে রেখে দিই।
এবার দেখি আমাদের সুজিটা রোস্ট হলো কিনা। হালকা গন্ধ ছেড়েছে, একটু আঁচটা বাড়িয়ে দেখি টাইমটা কমানোর জন্য। দেখুন পুড়ে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই, তার কারণ আমি যেহেতু কম আঁচে করছি, আস্তে আস্তে করছি, ওটা অন্য কাজে চলে গেলেও আমি এসে একটু নাড়িয়ে দিলাম, নাড়ানোটারও দরকার নেই, কারণ ওই কোয়ালি চারদিক থেকে কিন্তু হিট পাচ্ছে। ওই একটু আমাদের অভ্যেস খারাপ তো, একটু মাঝে মাঝে মনে হয় একটু নাড়িয়ে দিই। আচ্ছা, যেটা বলছিলাম, চিকেন মাটনের ক্ষেত্রে আমি কি করি, টাইমটা বাঁচানোর জন্য আমি চিকেন বা মাটনটাকে টোটালি ম্যারিনেট করি, যা যা দেবো তার মধ্যে সব দিই, কারণ ওই একটার পর একটা দেওয়ার কোনো মানে নেই, কারণ এখানে সবকিছু ইকুয়ালি একসাথেই রান্না হয়, ঠিক আছে? তো মোটামুটি সুজিটার ভালো গন্ধ বেরিয়ে গেছে। তো যেটা করি, পুরো ম্যারিনেট করে নিয়ে সেটাকে এবার আমি কি করি, যে কুইনের বাসনে রান্না করব তার মধ্যে দিয়ে ঢাকনা বসিয়ে আমি কিন্তু আমার কাজে চলে যাই। যেই দেখি ভাইটালক তৈরি হচ্ছে, ঠক 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 করে আওয়াজ করছে, বুঝি আমাকে আরেকটু আঁচ কমাতে হবে, আমি আরেকটু আঁচ কমিয়ে আমি আবার আমার কাজে চলে যাই। চিকেন হলে মোটামুটি 20 মিনিট, মাটন হলে হয়তো একটু আধ ঘন্টা 35 মিনিট বাদে এসে এইবার ঢাকনাটা খুলে আমি দেখি নুন মিষ্টি কিছু চেঞ্জ করতে হবে কিনা, বা আর কতটা হবে, সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি আমি দেখেছি 35-40 মিনিটের মধ্যে মাটন হয়ে যায়, আধ ঘন্টা মানে 20-25 মিনিটের মধ্যে চিকেন হয়ে যায়, ইভেন কিমা, এবং কোনো তেল দেওয়ার দরকার নেই, উইদাউট অয়েল কিন্তু আমরা রান্না করি, পরন্তু চিকেন বা মাটনের যে নিজস্ব তেল সেটা কিন্তু ওর উপরে এসে থাকে। ওকে, এবার আমরা যেটা করছি, আমি এই এটাকে একটু সরিয়ে রাখছি, আমি এখানে একটু বাসন নিয়ে নিচ্ছি। এইবার আমি যেটা করব, একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিতে পারেন, আপনার যা যা মনে হয়, এখানে রান্না তো নিজের কাছে, মানে চাইলে আপনি কারি পাতা সর্ষে ফোড়ন দিয়েও উপমা টাইপের বানাতে পারেন, সেটাও খুব ভালো লাগে। এবং এটা যদি আপনি কোথাও জিরে ফোড়ন দেন, এবার যখন আমি পেঁয়াজ দেবো, কোথাও কিন্তু আমি তেল দিচ্ছি না, চাইলে আপনি তেল দিতে পারেন, কেউ কিন্তু মানে বলছে না যে তেল দেবেন না, আমি বলছি যদি মনে করুন আপনি চান যে আপনি তেল খাবেন না, করে দেখুন, দেখবেন তেল ছাড়া খেতে একটু খারাপ লাগে না। যদি আপনার করে মনে হয় যে না একটু তেল দিলে ভালো লাগতো, দিন, কম দিন বেশি দিন কিচ্ছু আসে যায়। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা এটাতে কি লুচি বানালে তেল ছাড়া বানানো যাবে? না, লুচি তো ভাজতে হয়, তাই না? ফিশ ফ্রাই, লুচি আপনি কি করে তেল ছাড়া ভাজবেন, তাই না? সেটা কখনো পসিবল নয়। ওকে, তো আবার দেখা যাক, আমি গোটা গরম মশলাটা বেশ গন্ধ বেরিয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি এবার একটু এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিই। এবার যেহেতু পেঁয়াজটা একটু আগে কেটে রেখেছিলাম, সবজিগুলো একটু আগে কাটা, আমি একটু জল ইউজ করছি, মানে অল্প। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গরম মশলা পেঁয়াজ মিলে গন্ধটা আমার খুব ভালো লাগে। পেঁয়াজটা একটু হালকা হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে, এবং তারপরে আমি জলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে সব সুজিটা দিয়ে আমি করে ঢাকা দিয়ে রেখে দেবো, আমার সুজি রেডি হয়ে যাবে। এটা আমি প্রচুর লাইভ ডেমো, মানে যখন আমরা সবাই মিটিং করতাম, সেখানে আমি মিটিং করতে করতে এই সুজিটা আমি খুব বানাতাম, এবং সেখানে অনেকেই আজকে আপনারা হয়তো যারা প্রেজেন্ট আছেন অনেকেই এটা খেয়েওছেন, এবং খেয়ে অনেকেই বলেছেন যে সবাই যাচ্ছে না যে এর মধ্যে তেল নেই। চাইলে আপনি দেখুন যে জলটা, মানে পেঁয়াজটা থেকে যে জল বেরোচ্ছে তাতেই দেখুন এটা ঢক ঢক করে নড়ছে। ওকে, তো পেঁয়াজটা হতে থাক, তারপরে আমি যেটা করবো, আমি এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন একটা মজার জিনিস দেখাই, যেই হোয়াইট ডালটা তৈরি হয়ে ওটা বন্ধ হয়ে গেল, ঢাকনাটা কিন্তু বন্ধ হয়ে গেল, আবার ঢাকনাটা খুলে গেল। আমি আবার একটা জিনিস দেখাই, যে আমি ধরুন বন্ধ করে দিলাম, এবার ঢাকনাটা কিন্তু আটকে যাবে এই বডিটার সাথে দিয়ে, ভেতরে যে প্রচন্ড টেম্পারেচার আর প্রেসার তৈরি হয়েছে তাতে কিন্তু রান্নাটা হবে। দেখুন আমি টানছি, ঢাকনা কিন্তু খুলছে না, আমি টানছি, ঢাকনা কিন্তু খুলছে না, আমি যথেষ্ট জোরের সঙ্গে টানছি কিন্তু ঢাকনা কিন্তু খুলছে না। আমি ঢাকনাটাকে খুলতে গেলে দেখুন
বাসন নড়ছে কিন্তু ঢাকনা খুলছে না, খেয়াল করেছেন? বাসনটা নড়ছে কিন্তু ঢাকনা কিন্তু খুলছে না। ঢাকনাটাকে খুলতে গেলে আমাকে যথেষ্ট জোর দিয়ে তারপর খুলতে হচ্ছে। এবার আমি এর মধ্যে কি করলাম, আমি সবজিগুলো দিয়ে দিলাম। আমি জানি আপনারা অনেকেই এখানে যারা দেখছেন তারা অনেকে রান্নায় অসম্ভব এক্সপার্ট। মানে আমি সত্যি কথা বলতে কি, আমি কিন্তু চুপি চুপি বলে রাখি আমি একদম রান্না বান্না করি না এবং রাঁধতে জানিও না। আমার রান্না বান্না কিন্তু কুইনের দৌলত, মানে যেহেতু কুইন নিয়ে লোককে ডেমো দেখাতে হয় ওই জন্য। তো আমার কিন্তু পুরোপুরি রান্না বান্না কিন্তু গত কয়েক বছরে ওই জাস্ট কুইনে যেটুকু ডেমো দেখায়, বলে আমি কিন্তু অনেক বেশি চাইবো যে আপনারা আমাদেরকে দেখান যে কুইনে কিভাবে কি করা যায়। ওকে, আমি এই সুজি একটু চিকেন এইসবই দেখাতে পারবো, এর বাইরে কিছু পারবো না। তার থেকে অনেক বেশি এক্সপার্ট কিন্তু আপনারা অনেকে। ওকে, এটা হতে থাকুক। আরো কিছু জিনিস শেয়ার করি আপনাদের সাথে, যে এখানে কিন্তু চাইলে আপনি নানা রকম, ধরুন ব্রেকফাস্ট থেকে শুরু করে, মানে এটা কখনো ভাববেন না এটা একটা স্পেশাল ডিভাইস, এটা নিয়ে গিয়ে বাড়িতে তুলে কখনো বিরিয়ানি হবে সেদিন বের করবো, নো। এই ডিভাইসটা কিন্তু, এই ইউটেন্সিলটা কিন্তু রোজ ইউজ করার জন্য, এমনকি চা থেকে শুরু করে ভাত ডাল এভরিথিং। কারণ এটা বাড়িতে আছে, তারপরেও যদি আপনি সেই চা বানাচ্ছেন, ভাত করছেন অ্যালুমিনিয়ামের হাঁড়িতে, চা বানাচ্ছেন কিছুতে, তাহলে লাভটা কি হবে? সেই জন্য সমস্ত কিছু কিন্তু আমি বলবো যে এইটাতে বানান, এবং দেখুন যে কিছুদিনের মধ্যেই আপনি নানা রকম কিন্তু ভালো জিনিস আপনি কিন্তু খেয়াল করবেন। তো এখানে এবার আমি একটা কাজ করছি, সবজিগুলোকে আমি একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই জলটা দিয়ে দিচ্ছি, প্রোটিন পাউডার মেশানো যে জলটা ছিল এই জলটা আমি এখানে দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিই কারণ হয়তো একটু জল বেরিয়ে যেতে পারে। এবং এই জলটার মধ্যেই আমার সব কাজই হচ্ছে একটুখানি মানে শর্টে ছাড়া যাকে বলে, আমি এর মধ্যে নুন আর একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম আর একটু নুনও দিয়ে দেবো। এর মধ্যে সুজিটা দিলে কি হবে, আমি দেখেছি একদম টেস্টটা নুন চিনির খুব সুন্দর আসে। এবার জলটা একটু ভালো করে ফুটুক আর আমি নুন চিনির টেস্টটা তখন আরেকবার দেখে নেব। ওকে, ততক্ষণ আমরা আরেকটা জিনিস করে নিই, এটা হচ্ছে আমরা একটা ডিম সেদ্ধ করেছিলাম। দেখি সেই ডিম সেদ্ধটার কি অবস্থা। একটু গরম আছে, একটু ঠান্ডা জলে ধুয়ে নিলাম। যেটুকু জল দিয়েছিলাম প্রায় অনেকটাই রয়ে গেছে এখন। ওকে, ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। 4 মিনিটের মধ্যে বোধহয় মিনিট খানেক আমি বন্ধ রেখেছিলাম। বিনা জলে ডিম সেদ্ধ আজ অব্দি দেখেছেন কখনো? পুরো হাওয়ায় ডিম সেদ্ধ। হ্যাঁ, ম্যাজিশিয়ান অনেকে হয়তো আপনাকে এতক্ষণে ভাবছেন আমি বোধহয় ম্যাজিক দেখাচ্ছি। এবং মজার ব্যাপার কি বলুন তো, দেখবেন অনেক সময় আমাদের ছোটবেলায় আমরা ডিম খেতাম, ডিমের আজকাল অনেকে আমরা বলি না ডিমের কুসুমের সেই টেস্টটা পাই না, আমাদের ছোটবেলায় যেটা হতো কুইনে ডিম সেদ্ধ করে আমি দেখেছি ভেতরের কুসুমটা না সেই রকম ব্যাপারটা হয়, মানে ওই একদম পোল্ট্রির ডিমেরও আমি দেখেছি ছাতু ছাতু ব্যাপারটা থাকে না, একটা বেশ আঠালো ব্যাপার আসে, কেন আমি জানি না। আপনারা খালি করে খেয়ে আমাকে বলবেন, আমি কারণটা সত্যিই জানি না কেন হয়, হয়তো মেবি নিউট্রিশনটা থেকে যায় বা কিছু একটা হবে। তো এখানে জলটা আমরা একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিই, জলটা তাড়াতাড়ি ফুটে যাক, তাড়াতাড়ি আমরা দেখিয়ে নিব, তারপর আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলা যাবে। সুজিটা আবার এখানে রেডি আছে, একটু নুন চিনিটা আমি দেখে নিই। এই ঢাকনাটা সম্বন্ধে একটা কথা বলে দিই, ভুল করে আমার অনেকবার হয়েছে, ভুল করে আমি এরকম ভাবে রেখে দিয়েছি, এটা ফ্ল্যাট সারফেসে। ফ্ল্যাট সারফেসে রাখলে এটা অনেক সময় আটকে যায়, ভয় পাবেন না একদম। আমি খুব ভয় পেয়ে গেছিলাম প্রথমবার, জানতাম না, পরে আমার
মানে যারা ভালো করে বই টইগুলো পড়েছে তারাই একজন বললো যে ওটার উপর একটু গরম জল ঢেলে দিলে ওটা আবার খুলে যায়, বা রেখে দিলে ওটা আপনা থেকেই খুলে যায়। তো যাই হোক, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু সবসময় যেটা করবেন ফ্ল্যাট সারফেসে এভাবে না রেখে একটু এগিয়ে বা একটা কিছুর ওপর এর উপরে রাখবেন, তাহলে ঝামেলা নেই। আচ্ছা, এবার দেখুন আমি সুজিটার ক্ষেত্রে কিভাবে কি করি। আমি টেম্পারেচারটা একদম কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুজিটা অল্প অল্প করে এর মধ্যে ঢালি আর এটাকে এরকম করে নাড়াতে থাকি। তাহলে কি হয়, সুজিটা খুব সুন্দর ভাবে ঝরঝরে। ঢাকনা দিয়ে দিলাম, নিজে থেকে হতে থাকুক। ওকে, এবার সবচেয়ে মজার ব্যাপার কি বলুন তো, এখানে কিন্তু কোনো চিনি নেই, কারণ এটা আমার প্যান্ট্রি, এখানে আমি রান্না বান্না করতাম না, কিন্তু এখন এখানে রান্না করলেও চিনির দরকার হয় না, কারণ কোনো তেলের ব্যাপারই নেই। একটু গন্ধ যেটুকু হয় সেটা ফ্যানে বেরিয়ে চলে যায়, আর সেরকম তো রান্না হয় না, একটু জল ছিটকে একটু মুছে নি, ব্যাস, কোনো অসুবিধা নেই। ওকে, এতটাই হ্যাজার্ড ফ্রি। ওকে, এটা একটু হালকা হতে থাকুন, আমি একটু দেখে নিই আরেকবার। শুকিয়ে গেলে আমরা জাস্ট তারপরে কিছু না করে নামিয়েও নিতে পারি। একদমই জলটা শুকিয়ে গেছে, মাপ মতো জলটা দিলে এই একটা ব্যাপার হয়, সুজিটা পুরো ঝরঝরে হয়। একদম দেখুন সুজিটা পুরো ঝরঝরে হয়েছে, আর দেখুন কতটা কালারফুল হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এর মধ্যে নাটস আছে, এর মধ্যে অল দা ভেজিটেবলস আছে, এর মধ্যে মশলাও দিয়েছি আমি, হ্যাঁ, এর মধ্যে প্রোটিন পাউডারও দিয়েছি। এবং এইবার যদি আপনি চান, মনে করেন এর মধ্যে একটু ঘি ছড়িয়ে খান, আপনি কেন আগে বেকার তেল দিয়ে সেই তেলটাকে আমরা নষ্ট করবো, তাই না? আগে তেল দিয়ে তেলটাকে বেকার নষ্ট করার আমার অন্তত মনে হয় কোনো মানে নেই। তো সেটাকে, আর তেল যত বেশি গরম করবেন তত তেল কিন্তু পয়জনে কনভার্ট হয়। ঠিক আছে, এবার একটুখানি আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সত্যি বলবো, মানে আপনাদের সাথে গল্প করতে করতে রান্না করলাম, নুন মিষ্টিটাও একদম পারফেক্ট। মানে মিটিংটা শেষ হবে, আমি কিন্তু এটা খেতে বসবো, আজকে আমার ডিনার এটাই। ওকে, আমি অফ করে দিচ্ছি।